এখন আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের মজুত পণ্যের হিসাব রকম পদ্ধতি এই অধ্যায়ে একটি বোর্ড কোয়েশ্চেন সমাধান করতেছি। যশোর বোর্ড 2025 সালে এসেছিল। তো প্রশ্নে ক নম্বরে কি বলছে, মিসওয়ার লিমিটেডের মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। ইস্যুকৃত কাঁচামাল, তাই না? ইস্যুকৃত মানে কি, গোডাউন থেকে যে মালগুলা ফ্যাক্টরিতে পাঠানো হয় সেগুলোর পরিমাণ। লিখতেছি এখানে কোন উত্তর কি বলছে, মোট ইস্যুকৃত কি কাঁচামালের, মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ, মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ, মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ। ইস্যু করছে কয় তারিখ বলো তো, কয় তারিখ ইস্যু করছে? তারিখ দিতে পারি একটা, তারপরে বিবরণ, টাকা কলম দুইটা দিয়ে দিও। হ্যাঁ, তারিখ, বিবরণ, টাকা, টাকা। কত সালে এটা বলো তো? 2024 সালের, 2024 সালের প্রথমে কয় তারিখ ইস্যু করছে? নভেম্বর 6 তারিখ। নভেম্বর কয় তারিখ? 6 তারিখ। ইস্যু করছে কত টাকা? কত টাকা ইস্যু করছে? 1200 একক। আচ্ছা, কাঁচামালের পরিমাণ নির্ণয় করার জন্য বলছে। ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ এককে নাকি টাকায় বলছে না। হ্যাঁ, তো আমরা এককে নির্ণয় করতেছি। কত একক? 1200 একক। তারপরে কত তারিখে ইস্যু করছে? 10 তারিখ। 10 তারিখে ইস্যু করছে কত একক? 600 একক। তারপরে 21 তারিখে ইস্যু করছে কত একক? 500 একক। তারপরে আবার আর কোনো ইস্যু নেই, কিন্তু 30 তারিখে কি বলছে? ঘাটতি। ঘাটতি হলে কি, এটা ফ্যাক্টরি থেকে চলে যাওয়া ঘাটতি হয়েছে না? অবশ্যই কোনো না কোনো দিন হয়তো ফ্যাক্টরিতে মালটি ফাটিয়েছিল, কিন্তু হিসাবটা তো কি করেনি, সেটা ভুলবশত লিখে রাখেনি। এর জন্য তো কি হয়েছে, 50 একক ঘাটতি হয়েছে। ঘাটতি হলে এটা মাল বাড়লো নাকি গোডাউন থেকে ফ্যাক্টরিতে চলে গেল? কমছে না, এটা চলে গেছে। তো 30 তারিখে এটাকে আমরা কি ধরে নিব? ইস্যু। ইস্যু মানে কি, গোডাউন থেকে যে মালটা ফ্যাক্টরিতে চলে গেছে। তো 30 তারিখেও কি আমরা, এটা যেহেতু ঘাটতি হয়েছে, ঘাটতি হয় কখন? যখন ফ্যাক্টরি থেকে মালটা, গোডাউন থেকে মালটা ফ্যাক্টরিতে চলে যায়। তো হয়তো 30 তারিখে কি হয়েছে, সেটা ফ্যাক্টরিতে পাঠাইছে কিন্তু হিসাব রকম সেটা ভুলবশত লিখে রাখেনি। ঘাটতি কত একক? ঘাটতি হচ্ছে 50 একক। এটা আমরা এককে নির্ণয় করতেছি, টাকায় নয়। যেহেতু পরিমাণ বলছে, কাঁচামালের পরিমাণ, তো তাই এককে নির্ণয় করতেছি। যোগ করে কত দেখো তো, 3 0 3 0 5 5 5 7 13 3 আর তোমার 1 এখানে 2, কি হয়েছে? 350 না? দেখো তো যোগ করে। আমাদের বলছিল কি, মোট ইস্যুকৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। আমরা মোট কি পেয়েছি? মোট ইস্যুকৃত কাঁচামালের বা মোট ইস্যুকৃত কাঁচামাল। ক নম্বরে কি বলছে? ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো।
আচ্ছা, আমরা এই অধ্যায়ে মজুদ পণ্যের হিসাব রকম পদ্ধতিতে একটা গোডাউন কয়ভাবে মাল নির্ণয় করতে পারে? একটা গোডাউনের হিসাব রক্ষক তিনভাবে, ফিফো লিফো এন্ড কি ভারযুক্ত গড় পদ্ধতি। হুম, বুঝছো? তাহলে আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাপতে নির্ণয় করবো। প্রতিষ্ঠানের নাম কি? তুমি লিখি, এটা কি? অনম উত্তর। মিসকি প্রতিষ্ঠানের নাম মিসওয়ার লিমিটেডের, মিসওয়ার লিমিটেডের কি করবো আমরা? খতিয়ান করবো না? মাল খতিয়ান কোন পদ্ধতিতে করবো? কোন পদ্ধতিতে করবো বলতো? ভারযুক্ত গড় পদ্ধতি। ভারযুক্ত গড় পদ্ধতি। এখন ভারযুক্ত গড় পদ্ধতি, তারিখের জন্য একটা, বিবরণের জন্য কি একটা, এখানে একটা, তিনটা অংশ করবো। একটা হচ্ছে কি প্রাপ্তি আটা, ইস্যু আটা, উদ্বৃত্ত। এখানে কলাম দেবো কয়টা? একটা কি একক, আর একটা দর, একটা মূল্য বা মোট টাকা। একক, একক দর মূল্য, একক দর মূল্য। প্রথমে কি তারিখ, তারপরে বিবরণ, এখানে কি প্রাপ্তি বা ক্রয়, আমরা যে ক্রয় করে আনবো আমাদের গোডাউনে মাল যে প্রবেশ করবে সেটা হচ্ছে প্রাপ্তি। আর এখানে হচ্ছে ইস্যু। ইস্যু মানে কি গোডাউন থেকে ফ্যাক্টরিতে যে মালটা সাপ্লাই দিব, মাল কাঁচামাল দিয়ে যে পণ্যটা উৎপাদন করবে সেটাকে বলে ইস্যু। আর এখানে হচ্ছে উদ্বৃত্ত। উদ্বৃত্ত বা ব্যালেন্স মানে কি বছর মাসের প্রথমে কত একক ছিল, আবার কত একক পাইলাম, মোট কত হইলো, আবার কতটুকু সাপ্লাই দিলাম, এই সবগুলো যোগ বিয়োগ করে যেটা থাকে সেটাই হচ্ছে উদ্বৃত্ত। তারিখ কত? 2000 কত সাল? 24 সাল। ডিসেম্বর মাস না? নভেম্বর। নভেম্বর মাসের 1 তারিখে। আচ্ছা, এখানে ক নম্বরে বলছে না আমাদের কয়টা তারিখ দিয়ে করব? পূর্বের অঙ্কগুলোর মতো বলছে কি মানে সবগুলা তারিখ, সবগুলা আইটেমে কি এখানে আসবে। নভেম্বরে এখানে কি ছিল? প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল না? প্রারম্ভিক উদ্বৃত্ত, প্রারম্ভিক উদ্বৃত্ত নভেম্বরে মানে মাসের প্রথম দিনে কত একক ছিল? 2500 একক ছিল না? 2500 একক কত টাকা করে? 15 টাকা করে। তো এটা সরাসরি কোথায় যাবে? উদ্বৃত্ত যাবে। এটা তো ছিলই 2500 একক। আচ্ছা, এগুলো নাকি আগে এখানে কি হবে? একক অথবা পরিমাণ লিখতে পারো, আর এখানে হচ্ছে দর, এখানে হচ্ছে মূল্য। এখানে মূল্য লিখতে পারো অথবা মোট টাকা লিখতে পারো, এখানে একক লিখতে পারো বা পরিমাণ লিখতে পারো, মানে কতটুকু মাল আসলে পরিমাণ। এখানে দর লিখতে পারো, একক দর মূল্য বা মোট টাকা লিখতে পারো, একক দর মূল্য। তো বছরের 1 তারিখে প্রারম্ভিক উদ্বৃত্ত কত একক ছিল? 2500 একক। কত টাকা করে? মালগুলা প্রতিটা পিস দাম ছিল কত টাকা করে? 15 টাকা করে। 15.00 মানে 15 টাকা। কিন্তু মোট মূল্য কত বলছে? মোট টাকা কত বলছে? না, আমাদের গুণ করে বাইর করতে হবে। 2500 গুণ 15 দাও তো, ক্যালকুলেটর দাও তো। কি 15.00 মানে 15 টাকা। 2500 গুণ কত? আচ্ছা, শুধু 15 লিখে দাও, 0.0 লাগবে না। 37,500, 37,500, তাই না? তারপরে কত তারিখ বলো তো? এটা আমরা
আমরা ক্লোজ করে দিলাম। তারপরে কত তারিখ? 8 তারিখ নভেম্বর। 8 তারিখে কি করছে? নভেম্বর 6 তারিখ নভেম্বর 6 তারিখে কি করছে? ইস্যু করছে 1200 একক। ইস্যু মানে কি? গোডাউন থেকে ফ্যাক্টরিতে মাল সাপ্লাই দিছে। কত একক? 1200 একক। 1200 একক। তো 1200 একক ইস্যু করছে, গোডাউন থেকে সাপ্লাই দিছে। তো এখান থেকে 1200 একক চলে গেল। তাহলে গোডাউনে কত একক ছিল আমাদের? গোডাউনে ছিল 2500 একক। 1200 একক আমরা ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম। আর কত একক রইল? কত একক রইল বলতো? 2500 একক থেকে 1200 একক ফ্যাক্টরিতে পাঠিয়ে দিলাম। গোডাউনে এখন কত একক হয়েছে? 1300 একক। আচ্ছা পাঠাইছি, সে মালটার দর কত করেছিল? 15 দিয়ে গুণ দাও তো। 15 18,000, তাই না? 18,000। আর এখানে কত থাকবে? 13,000। 1300 সাথে 1500 গুণ দিতে পারো, অথবা 37,500 থেকে এটা বিয়োগও করতে পারো। 19,500। এটা কি আমাদের উদ্বৃত্ত রয়েছে? সাপ্লাই দিয়েছি কত? 18,000 টাকার মাল ফ্যাক্টরিতে। আর এখন উদ্বৃত্ত রয়েছে কত টাকার মাল? 19,500 টাকার মাল। কোথায় বিবরণ লিখি? সরি, আচ্ছা 6 তারিখে কি ইস্যু করছে না? ইস্যু 6 তারিখ কি করছে? ইস্যু। সমস্যা না, লিখে নাও। এরপরে কত তারিখ আছে? 8 তারিখ। 8 তারিখ আছে না? 8 তারিখে কি করছে? প্রাপ্তি। প্রাপ্তি মানে কি? প্রাপ্তিও থাকতে পারে লেখা, ক্রয়ও লেখা থাকতে পারে। ক্রয় করে আনছো বাহির থেকে মাল, এনে গোডাউনে রাখছো, এটা তোমার প্রাপ্তি হয়েছে না? গোডাউনে মালটা পাইছো না? গোডাউনে যে হিসাব রকম থাকবে তার জন্য এটা প্রাপ্তি না? 8 তারিখে কি করছে? প্রাপ্তি 600 একক, প্রতি একক 14 টাকা করে। 8 তারিখ প্রাপ্তি বা কয় লিখতে পারো এখানে? প্রাপ্তি কত একক বলছো? কত একক দেখো তো? 600 একক 14 টাকা করে না? 600 একক 14 টাকা করে, গুণ দাও তো। 8,400 টাকা। এখন বলো তো, যদি ফিফলিফ হইতো তাহলে এখানে এটা আগে লিখতাম এখানে, তারপরে কি করতাম? তোমরা খাতা তুলতে পারবে পরে, আগে বুঝে নাও। যখন আমি সময় দিব তখন তুলিও, সমস্যা নাই। হ্যাঁ, লেখার সময় পাবে। যদি ফিফলিফ হইতো তো কি করতাম? এই লাইনটা এখানে লিখতাম, তারপরে এই টাকাটা নিয়ে নিচে বসাইতাম। কিন্তু এটা তো বার যুক্ত গড় পদ্ধতি, দুইটা দর থাকতে পারে না বার যুক্তে। এই এই দরটা কি গড় হিসাবে বাইর করা লাগবে। তো প্রথমে কি করা লাগবে? এখন আগে ছিল উদ্বৃত্ত 1300 একক, এখন ক্রয় করে আনছি কত একক? টোটাল কত হইলো? 1900 একক হইলো না? 1900 একক। আর কত টাকার মাল ছিল আগে? 19,500। এখন কত টাকার মাল? 8,700। দেখো তো মোট কত টাকার মাল হয়েছে? 5,900 আর 9 আর 8 17 7 তোমার 1 একারে আর তোমার 1 একারে 2 27,900 না? দেখো তো যোগ করে, ঠিক আছে না? 27,900 না? 19,500 যোগ 8,400 টাকা দাও। এত সময় লাগে নাকি? একজনে করতে পারো না তখন ধরে? এখন এক কাজ করো, এখন কি করতে হবে? আমাদের দরটা বাইর করতে হবে। এটাই হচ্ছে বার যুক্তের মূল বিষয়। তা না হলে কি অন্যান্য অঙ্কের চেয়ে কি এটা বেশি সহজ, ফিফলিফের চেয়েও কি এটা সহজ। এটাই হচ্ছে বিষয়। এই যে আমরা বার যুক্ত কি পদ্ধতি? গড় পদ্ধতি। এই গড়টাই এখানে বাইর করতে হবে। 27,900 কে একক কত? 1900 দিয়ে বাদ করে তো, তাহলে দর কত বাইরে হয়ে যাবে? 14,6842। ওকে, 14,6842, ঠিক আছে? 14,6842। ওকে, এরপরে কত তারিখ আছে? 8 তারিখের পরে
কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখে কি করছে? ইস্যু করছে। মানে কি করছে? ইস্যু করছে মানে কি? গোডাউন থেকে মাল ফ্যাক্টরিতে উৎপাদনের জন্য পাঠিয়েছে। কত একক ইস্যু করছে? 600 একক। সরি, ইস্যু করছে, ঠিক আছে, 600 একক। 10 তারিখে ইস্যু করছে 600 একক। এখন কি বলতো, 600 একক ইস্যু করছে, তাহলে এখানে কত একক হইল? 1300 একক না? 1300 একক, ঠিক আছে। তাহলে আর এটা কত একক করে ধরছিল, কত করে গড় দর, এটা এখানে বসবে 14.6842। এখন এটার সাথে এই 600 গুণ দাও তো, 14.6842 কত হয়েছে? 8,800 কত? 8,800, 800 তো 10-এর পরে দশমিকের পরে কত আইছে বলো? দশমিকের 5 হয়েছে, তাহলে 810 হয়েছে না? যদি দশমিকের পরে সংখ্যাটা 4 থেকে বড়, তাই 1 যোগ করে লিখবা। তাহলে কত লিখবো? 810 নাকি 11? তোমার ক্যালকুলেটর আসছে কি? এইটার সাথে এইটা গুণ দেওয়ার পরে 600 একক, প্রতি এককের দাম 14 টাকা, 6842 করে। তো এইটার সাথে এটা গুণ দিব না, প্রতি একক মূল্য দিয়ে গুণ দিয়ে পাইছো কি 8,810 টাকার দশমিক 5, এই পাইছো। যেহেতু 5 কি দশমিকের সংখ্যা 4 থেকে বড়, 1 যোগ করে লিখবা। এখন কি করবো আমরা? এখন এইটার সাথে এইটা গুণ দিয়ে এখানে বসে দিতে পারো, অথবা এই টাকা থেকে এটা বিয়োগ করে বসে দিতে পারো, ঠিক না? 7,900 এটা বিয়োগ করে দাও তো, অথবা এটা গুণ করে দাও, এটা সহজ লাগে তোমার। 10 থেকে 1 গেলে 9, 9 থেকে 1 গেলে 8, 19,000 কত? 89 নাকি 98? ঠিক আছে না? 8-9 না? হ্যাঁ, আচ্ছা। তারপরে তারপরে কত তারিখ? 15 তারিখ। কি হয়েছে? প্রাপ্তি 350, 1550। 15 তারিখে কি হয়েছে? প্রাপ্তি মানে ক্রয় করে আনছে। প্রাপ্তি কত একক? 350 না? 350 15.50 করে, তাই না? 350.50। এখন কি করবো আমরা? কিনে আনছে, আর কত একক আর দর কত দিছে, তো এই মোট মূল্য আমরা গুণ করে বাইর করা লাগবে না? গুণ দেওয়া এর সাথে এইটা 350 গুণ 15.50 কত হয়েছে? 5,425। এখন কি করবো আমরা বলো? এখানে কিভাবে বসাইবো? আগেটা বুঝাইছি, এখন বলো তো। আগে ছিল কত একক, এখন আনছি কত একক, তাহলে এখানে মোট কত একক হইবে? 1,650 হবে না? 1,650। গোডাউনে ছিল আমার 1,300 বস্তা মাল, আনছি এখন আরো 350 বস্তা, টোটাল কত বস্তা হইলো? 1,650 বস্তা। প্রাপ্তি আর কয় কথা বললাম না? গোডাউনে একজন ম্যানেজার বসে আছে, সেই হিসাব রাখতেছে। তো প্রাপ্তি মানে কি? তার গোডাউনে বিদেশ থেকে কাঁচামাল, পেঁয়াজ বা যেগুলা আলু, যেগুলোই হোক, তার গোডাউনে প্রাপ্তি হয়েছে, মানে তার গোডাউনে এনে ঢুকছে। তাহলে মাল বাড়লো না কমলো? তখন এখানে প্রাপ্তি থাকতে পারে, অনেক অঙ্কে কি ক্রয় থাকতে পারে, ক্রয় করে আনছে আর কি, প্রাপ্তি হয়েছে। আর ইস্যু মানে গোডাউন থেকে কি করবো? গোডাউনে মাল কেন রাখে ফ্যাক্টরিতে? তো ফ্যাক্টরিতে পাঠানোর জন্য না? আলু দিয়ে কিছু কি তৈরি করবে? চিপস তৈরি করবে, আর বিভিন্ন কাঁচামাল আছে, এটা দিয়ে এটা তৈরি করবে। তো গোডাউন থেকে যখন ফ্যাক্টরিতে পাঠায় সেটাকে বলে ইস্যু। আর যখন বাইরে থেকে মাল কিনে আনে, গোডাউন এনে রাখে কাঁচামাল, আলুটা, আলু বা পেঁয়াজ যে কোনো কিছু, তো কিনে আনাকে ক্রয় বলতে পারে, প্রাপ্তিও বলতে পারে। তখন বলো, এই আগের টাকা কত ছিল? 19,089। এখন টাকা কত হয়েছে আরো? মোট কত হইলো বলো তো? 9, 5, 14, তোমার 1, 8 আর 1, 9, 10, 11, 1 তোমার 1, 4, 1, 5, তারপর 9, 5, 14, তোমার 1, 1 আর 1, 2, 24,514 না? এখন কি করবো আমরা? আমরা কি করছি? এই মূল্য, এই একক আর এই একক যোগ করে এখানে বসাইছি, এই মূল্য আর এই মূল্য যোগ করে এখানে বসাইবো। এখন এককটা, এখানে একটা একক আছে,
এখানে একটা কি আছে, একক আছে। তো আমরা দুইটা একক লাগবে নাকি? না, এই দুইটার গড় বাইর করবো এখানে। এই যে বার যুক্ত গড় পদ্ধতি বলছো, তো 24,514 এই একক দিয়ে ভাগ করলেই গড় বাইর হয়ে যাবে। দেখো তো ভালো করে দেখো, 14.85, 8.5 আর কিছু নাই বলো। 8.5 করে কত? 14.85 1669 পুরো সংখ্যাটা কত? 14.8569 আসছে, তারপরে 97। তো যেহেতু পরের সংখ্যাটা কি 4 থেকে বড়, তো 69 না লিখে কি লিখতে পারো? 7070 লিখতে পারো, 70 লিখতে পারো। আচ্ছা যাই হোক, এখন তারপরে কত তারিখ? তারপরে কত তারিখ বলো? 21 তারিখ না? 21 তারিখে আবার ইস্যু করছে 500 একক, ইস্যু করছে 500। তো ইস্যু করে বসবে না 500 একক। দর কত করে বলো তো? 14.8570। এই দুটো গুণ করে তো, গুণ করে কত দেখো। গুণ করে টাকা বাইর করবা না? কত পাইছো? 7,400, 7,428 দশমিক আছে না? তো যদি 5টা সাইড থেকে বড়, তাহলে 28 না লিখে লিখতে পারো 29। এটা তো আসলে সবাই জানো। 7,428.5 আসছে। তো দশমিক বড় সংখ্যাটা 4 থেকে বড়, তাই 1 যোগ করে লিখতে পারো। 28 না লিখে কি লিখলাম আমরা? 29। দশমিকের পরের সংখ্যাটা 1 থেকে বড়, 4 থেকে বড় হইলে, মানে 5, 6, 7, 8, 9 হইলে 1 যোগ করে লিখবা, ভালো হবে। না লিখলেও তেমন বেশি ভুল হবে না। এখন এই টাকা, এখন 500 একক আমরা ইস্যু করে ফেলছি, তা আর কত কত রইল? 1600 থেকে 500 গেলে কত রইল? 1100 না? 1150, 1150 আর 14.8570। তারপরে এই টাকা কি করতে পারি? এইটা গুণ দিয়ে বাইর করতে পারি, অথবা এই টাকা থেকে এই টাকা বিয়োগ করে বাইর করতে পারি। দেখো তো, 14 থেকে 9 গেলে থাকে কত? 5। তারপরে 0 থেকে 10 থেকে 2 গেলে 8। তারপরে 4 থেকে 4 গেলে 0। তারপরে 14 থেকে 7 গেলে 7। 17,085 নাকি? হ্যাঁ, 17,085 পাইছো? সেম। ওকে, আমি কিভাবে বাইর করলাম? এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলাম। তোমরা চাইলে এই 1150 কে এই দর দিয়ে গুণ করলেও, এই যে 1150 এই এককে 14.8570 এই দর দিয়ে গুণ করলেও কি পাইবা? এইটা পাইবা। 21 তারিখের উপরে কয় তারিখ? 30 তারিখে কি করছে? আবার প্রাপ্তি হয়েছে 300 একক 16.550 করে। কয় তারিখ বলছিলাম? 23 তারিখ। 23 তারিখ কি হয়েছে? প্রাপ্তি হয়েছে না? প্রাপ্তি কত একক? 300 একক। কত করে? 16.50 না? 16.50। 300 একক প্রাপ্তি হয়েছে 16.50 করে। গুণ দাও, গুণ দাও, গুণ দাও। 300 গুণ 16.50 কত হয়? 4,950। 4,950, তাই না? এখন কি করবো আমরা? কি করবো বলো তো? এখানে এই ঘরটা এখন তোমরা বলে দাও কিভাবে করবো। কি যোগ করবো প্রথমে? 1150 একক আর কত একক হইল? 1450। 1450 তুমি বলো তো। তারপর কি করবো আনিকা বলো তো? এরপর কি লিখবো কিভাবে? এটা গড় কি আগে বাইর করতে হবে, টাকা আগে বাইর করা লাগবে না। টাকা কত আছে এখানে? 17,085। এখানে নতুন নতুন কত টাকার মূল্য? 4,950 টাকা পণ্য। তো মোট কত টাকার পণ্য হইলো? যোগ করতে হবে না? যোগ করো। 17 আর 4 কত হইলো? 21,000, 22,000,
22,000 কত হবে? 35। ঠিক আছে তো, 22,035। তারপরে বলো তো এখন কি করবো, শুনিয়া বলো তো কোনটা দিয়ে কোনটাকে বাইক করবো? 22,035 কে, আচ্ছা মোট 22,035 টাকা, 22,035 টাকার মাল। আর মাল কয়টি? 1,450টি মাল। তো এখানে দর কি হয় করবো? দর মানে প্রতিটা পিসের দাম কত, মোট টাকাকে কতটা মাল সেটা দিয়ে ভাগ করলে তো প্রতিটা মূল্য বাইর হয়ে যাবে। সেটাই তো দর বা মূল্য। কত হয়েছে বলো তো? 15.19 6 5 কত আছে? 5 এর পরে আবার 5 আছে না? তো 5 এর পরে 5 যেহেতু 7 থেকে বড়, তাই 6 5 না লিখে 6 কি লিখতে পারো। এটা তো হওয়া লাগবে না, যা লেখা লিখে নিও। এটা পাইছি। তারপরে কত তারিখ আছে? 30 তারিখ। ক্লোজ করে বলি। 30 তারিখে আবার কি করছে? ঘাটতি করছে না? ঘাটতি ঘাটতি এখন ঘাটতির টাকাটা কোন করে বসাইবো সেটা বুঝে আগে ভাই বুঝতে হবে। ঘাটতি কখন হয়? গোডাউনে মালটা আসছে কিন্তু দেখা যাচ্ছে কি হিসাব নিকাশ করার পরে অত্যন্ত আমার ঘাটতি, হিসাব পাওয়া যাচ্ছে না, কম দেখা যাচ্ছে। তো কম হয় কখন? গোডাউনে মাল আসলে নাকি গেলে? গোডাউন থেকে মাল ফ্যাক্টরিতে পাঠাইছে কিন্তু হিসাবটা তো কি করেনি, ওতে বলে বলে এটা লেখেনি, নথিভুক্ত করেনি, যার কারণেই ঘাটতি হয়েছে। তো ঘাটতি কখন হয়েছে? এটা আসায় নাকি গোডাউন থেকে ফ্যাক্টরিতে যাওয়ায়? যাওয়ায়। তো গেলে কি হয়, প্রাপ্তি হয় নাকি ইস্যু হয়? এই টাকাটা আমরা ইস্যু করে লিখবো। কেন ইস্যু করে বুঝছো? ঘাটতি হয়েছে মানে কি, পণ্যটা ফ্যাক্টরিতে পাঠাইছে, বলে বলে কি করেনি, হিসাব রক্ষক হিসাব রাখেনি, যার কারণেই মালটা ঘাটতি দেখা গেছে। তো ঘাটতি কত একক? ঘাটতি কত একক? 50 একক। ইস্যু করে লিখবো 50 একক। আর আমাদের এক দর কত করে? 15 গড় কত? গড় দর কত? 15.1966। এখন গুণ করো তো, দুইটা গুণ করো, করো কত হয়েছে? 760, তাই না? 760। এখন বলো তো, এখন বলো তো একজন, এখানে কত একক তুমি বলো তো? এখানে কি বসাবো এখন? 1450 থেকে 50 একক যেহেতু ঘাটতি চলে গেছিল, তো কত রইল? 1400 একক। আরেকজন বলো তো, এটা এখানে কত টাকা হবে? 22,035 থেকে মাইনাস করে বলো তো কত মাইনাস করে দেখো তো। 5 থেকে 0 গেলে 5 রইল, 3 থেকে 6 গেলে 3 থেকে 6 গেলে তাহলে কত? 7। আর 9 থেকে 7 গেলে 2 কি 21,000 না? 275 না? 85। ঠিক আছে না আমার? বুঝতে পারছো? এখন বলো, ঠিক আছে না? এখন বলো এখানে কি করবো তুমি বলো তো? 1400টা মনে করো, 1400 বস্তা মনে করো আলুর দাম 21,275। প্রতি বস্তার দর কত কি করতে হয়? 1400 মোট টাকাকে ভাগ করলে তো প্রতি বস্তার দাম বাড়িল, ভাগ করে তো 15.19 কি 6 4 পুরো সংখ্যা, পুরোর পরের সংখ্যাটা কত? 2। তাহলে 4ই বসবে। 4 এর পরের সংখ্যাটা যদি 4 থেকে বড় হইতো, 5 6 7 8 9 হইতো, তাহলে এক যোগ করে লিখতাম। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের আনসার। আর আছে কোনো লেনদেন? তাহলে এটাই আমাদের আনসার। তুলো তো খাতায়, এখন তুলো, তুলো খাতায়। গণভাবে কি বলছে? ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। বলছিলাম না আমি, এই খতিয়ান করা এই অধ্যায়ে কয়টা খতিয়ান আছে। একজন গোডাউনের হিসাব রক্ষক কিভাবে তার মালগুলো খতিয়ান করে হিসাব করে রাখতে পারে? 3 ভাবে তোমাদের এখানে আছে। হ্যাঁ, ফিফো আছে, লিফো আছে,
ভারযুক্ত গড় পদ্ধতি। গ নম্বরে কি বলছে? ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। বুঝতে পারছো? ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান। তো প্রথমে আমরা কি লিখবো? বিচারার নাম কি? বিচারার নাম কি বলো তো? মিসওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানের নাম কি? মিসওয়ার লিমিটেড। আচ্ছা গণম লিখি, গণম উত্তর মিসওয়ার লিমিটেড এর মাল খতিয়ান কোন পদ্ধতিতে করব? ফিফো না? ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি, ঠিক আছে না? ফিফো পদ্ধতিতে। তাহলে প্রথমে আমরা গড় টানি। দিয়ে দিচ্ছি না? তারিখ, বিবরণ, এখানে একটা 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 দুইটা তিনটা, একক, দর, পরিমাণ। একক, দর, মূল্য। একক, দর, মূল্য। তারিখ, বিবরণ, তারপরে কি এখানে কি লিখতে পারি? প্রাপ্তি বা ইস্যু হয়, তাই না? প্রাপ্তি আর ইস্যু সেম, এটার মতোই সেম সবগুলা। আর কি উদ্বৃত্ত বা ব্যালেন্স। বুঝতে পারছো? এখানে কি একক লিখতে পারো অথবা পরিমাণও লিখতে পারো। এটা দর, এখানে মূল্য অথবা মোট টাকাও লিখতে পারো। একক, দর, মূল্য, একক, দর, মূল্য। আচ্ছা কলামটা ফিফো পদ্ধতিতে যেরকম, লিফো পদ্ধতিতে সেই রকম, ভারযুক্ত গড় পদ্ধতিতে একই রকম, সেই রকমই। এখন আমরা গ নম্বরে কি করতেছি? ফি ফ, এটা মিনিং কি? ফার্স্ট, এফ এ ফার্স্ট, আই এ ইন, আবার এফ এ ফার্স্ট, ও এ আউট। ফার্স্ট ইন, ফার্স্ট আউট, মানে প্রথমে আগে আসে আগে যায়, এটা বাংলা। এর মানে কি? প্রথমে যে কাঁচামালটা, প্রথমে যে মালটা আমাদের গোডাউনে আসছে, আমাদের ফ্যাক্টরিতে উৎপাদনের জন্য যখন মালটা সাপ্লাই করব, তখন প্রথমে যেটা আসছে সেটাকেই সাপ্লাই দিব। যেহেতু ফার্স্ট ইন মানে প্রথমে যেটা আসছে, আবার ফার্স্ট আউট প্রথমটাই আউট করব। মনে মনে থাকবে না? সহজ না? যদি লিফ হইতো তো কি হইতো? ফার্স্ট ইন লাস্ট আউট, ফার্স্ট ইন লাস্ট আউট, মানে প্রথমে যেটা আইছে সেটা শেষে যাবে লিফ হইলে। হ্যাঁ, ফার্স্ট ইন লাস্ট আউট, ঠিক। লাস্ট ইন ফার্স্ট আউট, লিফ হইলে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষে আইছে আগে যাবে। আর ফিফ হইলে আগে আইছে শেষে যাবে। আর ভারযুক্ত গড় হইলে আগে পিছের কোনো হিসাব নাই, গড় বাইর করে আমরা হিসাব করব। হ্যাঁ, 2000 কত সাল? 2024 সাল, নভেম্বর মাস না? নভেম্বর, নভেম্বর মাসের কত তারিখ? 1 তারিখে কি ছিল? এই অঙ্কটা কি যশোর বোর্ডের 25 সালের অঙ্কতে কি করেনি? ভারযুক্ত গড় বা ফিফো গ নম্বরে কয় কয় তারিখ দিয়ে করবো, কোন কোন তারিখ এরা বলেনি, মানে সব তারিখ দিয়ে করতে হবে। অঙ্কটা আসলে একটু বড়। পূর্বে অঙ্কগুলো আমরা দেখছি কি 4-5টা এন্ট্রি দিয়ে করার জন্য বলে, এখানে অঙ্কতে কোনো নির্দিষ্ট এন্ট্রি কথা বলেনি, মানে সবগুলোই আসবে। প্রথমে কি নভেম্বর 1 তারিখে কি ছিল? প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল না? প্রারম্ভিক উদ্বৃত্ত কত বলো তো? প্রারম্ভিক উদ্বৃত্ত কত কত ছিল? 2500 একক, 15 টাকা করে। 2500 একক কত করে? 15 টাকা করে। গুণ করে তো কত হইবে? গুণ করলে কত হয়েছিল আগে? 37,500 না? 37,500। এখন আমরা কি করব? ক্লোজ করে দিব। তারপরে নভেম্বর কত তারিখ? নভেম্বর 6 তারিখ। নভেম্বর 6 তারিখে আবার কি করছে?
ইস্যু করছে, ইস্যু করছে না? ইস্যু হইলে কোথায় হবে? এখানে কত হবে বলো তো? ইস্যু করছে 1200 একক, তাই না? প্রশ্ন কি আছে? ইস্যু করছে, ইস্যু করছে 1200 একক, 1200 একক কত টাকা করে? ইস্যু মানে তো বিক্রয়, তাই না? মানে ফ্যাক্টরিতে পাঠাইছে 1200 একক। তো বলো তো 1200 একক যদি সাপ্লাই করে দেয় ফ্যাক্টরিতে, আর কত একক হইলো? 1300 একক রয়েছে না এখানে? 1300 একক 15 টাকা করে। এখন টাকাটা আমরা আগে বাই করছিলাম না? আগের অঙ্ক কত পাইছিলাম? খাতাতে কত আগে কত পাইছিলাম আমরা? 1200 একক গুণ দিয়ে কত পাইছো ওটা? 18,000 টাকা না? 18,000 টাকা। এখানে কত পাইছিলে? 19,500 নি? আমরা আগের অঙ্কে এই দুই লাইন সেম ছিল না? সেমই তো। তারপরে কি? তারপরে কয় তারিখ বলো তো? নভেম্বর কয় তারিখ? 8 তারিখ। 8 তারিখে কি করছে? প্রাপ্তি হয়েছে। ইস্যু নাকি প্রাপ্তি? প্রাপ্তি। প্রাপ্তি হয়েছে কত একক? 600 একক 14 টাকা করে। তো প্রাপ্তি কোথায় বসবে? প্রাপ্তি এখানে বসবে না? এই যে প্রাপ্তি এখানে বসবে। প্রাপ্তি মানে কি? আমি করে আনছি আমাদের গোডাউনে মালাইয়া ঢুকছে 600 কত টাকা করে? 14 টাকা করে না? 14 600 প্রতি একক 14 টাকা। হ্যাঁ, তাহলে গুণফল তো কত কত হয়েছিল আগে? আগের ক নাম্বারে কত হয়েছিল? আগের অঙ্কটা দেখো তো। 8,400। হ্যাঁ, 8,400। এখন বলো তো একজন কি করবো? এখানে কিভাবে বসাবো? প্রথমে উপরটা মাশাআল্লাহ 1300 এখন 15 টাকা করে 19,500। আর এখন কিনছি কত একক? 600 একক কত টাকা করে বলো তো? 14 টাকা করে। টোটাল মূল্য কত বলো তো? 8,400। তাহলে কি হলো? এইটা শেষ হয়ে গেল। এখন আবার কয় তারিখ? 8 তারিখের পরে 10 তারিখ নাকি? 10 তারিখ আবার কি করছে? ইস্যু করছে, মানে ফ্যাক্টরিতে পাঠাইছে কত একক? 10 তারিখ 600 একক, 600 একক। এখন বলো, এখন হচ্ছে মূল বিষয় কোনটা আনবো আমরা? উপরেরটা কি নিচেরটাকে? নিচেরটাকে FIFO মানে ফার্স্ট ইন, প্রথমে যেটা আইছিল ফার্স্ট আউট সেটাই আগে যাবে। প্রথমে কোনটা আইছিল? এটা না? 600 আনলাম। আর কত টাকা করে? এই উপরেরটা কত? ফার্স্ট ইনারটা কত? 15 টাকা করে। 600 আসলে আর কত রইল? আরো 700 রইল না? 717। আর এখানে কত? 15 টাকা করে। এখানে নিচে কত ছিল? 600 একক এটা বসাইলাম, 14 একক এটা বসাইলাম, 8,400 বসাইলাম। কিন্তু এখানে তো কোন 700 গুণ করলে কত হইবে? এই দুইটা গুণ করলে কত হইবে? এখানে 9,000। আর এখানে কি করতে পারো? এই দুইটা গুণ দিয়ে বসাইতে পারো, অথবা এটা থেকে এটা বিয়োগ করতে পারো। হ্যাঁ মাশাআল্লাহ। 19,000 টাকা 19,500 টাকা ছিল, তুমি 600 সাপ্লাই করে ফেলছো, ফ্যাক্টরিতে সাপ্লাই ফ্যাক্টরিতে পাঠিয়ে ফেলছো। তো 9,000 গেলে কত রইল? আরো 10,500 রইল। এখানে 19,500 থেকে যেহেতু ফার্স্ট টিমটা কি করছো আগে ফ্যাক্টরিতে পাঠাইছো 9,000 টাকার মাল, আরো রইছে এখানে কত? 10,500। আর নিচের লাইন তো সম্পূর্ণ সেমই থাকবে, সেম বসাইলাম। এটা করছে কেন? ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে আইছিল প্রথমে গেছে। যদি লিপ হইতো তাহলে এই 600 এখানে আসতো, ঠিক না? তারপর 10 তারিখ কত তারিখ? 15 তারিখ। 15 তারিখ কি করছে? প্রাপ্তি 350। 15 তারিখে প্রাপ্তি 350 প্রাপ্তি করে বসবে 15 দশমিক কত? 50। আর গুণ করো তো টাকাটা কত হয় দেখো। 625, 5,425। এখন বলো তো কিভাবে বসাইবো টাকাগুলো? এখানে আমরা প্রথম দুইটা বসাবো, তারপরে এটাকে নিচে বসবে।
এখন তার ইস্যু করিনি, এখন কি হয়েছি আমরা ইস্যু করছি, সাপ্লাই করছি না, আসছে আরো মাল, নতুন মাল আসছে। তো প্রথমে এক সারিতে ছিল এই মালগুলা, আরেক সারিতে ছিল, যেমন ধরো আমরা ভারত থেকে আনছি পেঁয়াজ, এই সারিতে রাখছি। আবার চীন থেকে আনছি পেঁয়াজ, এটা এই সারিতে রাখছি। আবার মনে করো আমরা মালদ্বীপ থেকে আনছি পেঁয়াজ, সেইটা নিচের সারিতে রাখবো। আলাদা আলাদা সারিতে রাখতে হবে না। 700 একক 15 টাকা 10,500, এটা হচ্ছে 600 একক 14 টাকা করে 8,400। আর এখন নতুন যে মাল আনলাম 350, সেটা কি 15.50, 5,425, এটা নিয়ে নিচে বসাইলাম। তারপর কত তারিখ বলো তো? তারপরে 21 তারিখ না, 15 পরে 21 তারিখ কি করছে, ইস্যু করছে 500 একক। 21 তারিখে ইস্যু করছে, ইস্যু করে যাবে 500 একক। এখন ফার্স্ট ইন ফার্স্ট আউট, প্রথমে আসছিল প্রথমে যাবে, কোন থেকে 500 দিব, কোন শাড়ি থেকে? প্রথমে যে শাড়ি আসছিল, প্রথমে যে ভারত থেকে মাল আসছিল সেইটা থেকে দিব, সেই শাড়ি থেকে। তো আমরা 500 লিখলাম, 15 টাকা করে, এই যে 15 টাকা করে। আর এখানে বললো কত একক, আরো 200 একক, 15 টাকা করে। উপরের শাড়ি আরো 200 একক হয়ে গেছে। আর নিচের শাড়িতে কত, এটা তো সম্পূর্ণ রয়ে গেল 14 টাকা করে, সরি এই টাকাটা নিতে ফেলছি। আর নিচের শাড়ির 8,400 টাকা রয়ে গেল। আবার এর 3 নম্বর শাড়ির সম্পূর্ণ মালটা রয়ে গেল 5,425 টাকার মাল রয়ে গেল। এখন এই উপরের শাড়ির এখানে লিখিনি কেন, কারণ এখানে আগে 700 এককের জন্য এই টাকা ছিল, এখন তো 700 থেকে 600 এনে ফেলছি। এখন 200 এককের জন্য কত টাকা এটা বাইর করতে হবে। এখানে 3,000 নাকি 3,000 টাকা মাল এখনো রয়ে গেছে উপরের শাড়িতে। এইখানে কত টাকা মাল সাপ্লাই করছি, 7,500। তাহলে 7 3 10,500, ঠিক আছে না? বুঝতে পারছো আশা করি। তারপরে 23 তারিখ নাকি, 23 তারিখে কি করছে, প্রাপ্তি। আমরা গোডাউনে মাল আসছে, নতুন কিনে আনছে, প্রাপ্তি। প্রাপ্তি 300 একক নাকি, কত টাকা করে, 16.50। হ্যাঁ, গুণ হয়ে কত পাইছো এখানে, 300 একক আর 16.50 টাকা করে মূল্য। তাহলে কত টাকা মাল হয়েছে, কত পাইছে, 4,950। এটা ইস্যু করছি নাকি আমরা আনছি, গোডাউনে আসছে, আর আরব দেশ থেকে মাল আনছে বা আরব চালানের মাল আসছে। তো এখানে গিয়ে আবার নিচে বসবে না। আগে ছিল 3টা লাইন, 3টা শাড়ি গোডাউনে, এখন 8টা লাইন বাড়বে না। 215 আর 3,000, আর এখানে 614, 8,400, এখানে 350, 15.50, 5,425, এখানে কি 300, 16.50, কত পাইছি গুণ করে, এই যে এইটা এখানে বসাইতেছি 4,950। তারপরে আর কত তারিখ আছে, আর একটাই আছে তাই না, এটা ঘাটতি 50 একক। 30 তারিখ ঘাটতি। আগে আমি বুঝাইছি এটা ঘাটতি হয়েছে, গোডাউনে মালটা কম দেখা যাচ্ছে 50 একক। গোডাউনে মাল কম দেখা যায়, বাড়ি থেকে মাল আসলে নাকি গোডাউন থেকে ফ্যাক্টরিতে সাপ্লাই দিলে, যেহেতু সাপ্লাই দিছে, ফ্যাক্টরিতে সাপ্লাই দিছে, হিসাব রক্ষক সেটা খাতায় নথিভুক্ত করে রাখেনি ভুলে এই জন্য তো ঘাটতি হয়েছে। তো গোডাউনে সাপ্লাই দিছে, এটা প্রাপ্তিতে হবে নাকি ইস্যুতে হবে, ইস্যুতে 50 একক, 50 একক। এখন বলো তো, এবার আমরা কি করতেছি, ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথমে যেটাই ছিল সেটাই সাপ্লাই হতে দিছে, তো আমরা প্রথম থেকে আসতে হবে না। এখন বিষয়টা হচ্ছে, প্রথমে 250 আনছি, কত টাকা করে দাম ছিল, 15 টাকা করে। তাহলে প্রথম সারিতে আরো কত রইল, 150 হয়েছে না। তারপরে কত, 15 টাকা একক। তারপরে মাল কত টাকা ছিল, সরি এটা টাকা তো হিসাব করে বসানো লাগবে। তারপরে এটা বসিয়ে দিই 600, 350,
300, এখানে কি 14, 15.50, 16, 80, 8,400, 5,425, 4,950। হ্যাঁ, আগে 200 এককের জন্য ছিল কত? 3,000। এখন তো 150 হয়ে গেছে, 250 টাকা করে। তো গুণ করে কত হতে কত? এখানে 2,250 রয়ে গেছে এখনো কত টাকার মাল। আর আমরা যে গাঁটটি সাপ্লাই দিয়ে দিছিলাম এক সময়, কিন্তু নথিভুক্ত করিনি এটা বলে বলে, সেটা হচ্ছে 750। আর কোন লেনদেন আছে না? তাহলে আমরা অঙ্ক শেষ হয়ে গেল না? শেষ হয়ে গেল না আমাদের? ক্লোজ করে ফেললাম। বুঝতে পারছো? এবার শুধু আমরা কি করবো, মুটটা করে দেই। মুট 300 আর আচ্ছা 0,0,0,0,0, 3 5 5 তোমার 1, আর 1 আর 1 2, 6 7 8, 8 আর 6 কত? 3 6, 8 আর 6 কত? 14, 1400 একক না? আর এখানে কি এটা কোনটা? মুট করো, মুট করো, এই টাকাটা মুট করো তো, মুট করো কত পাইছো? 21,000, 21,025, ঠিক আছে না? ওকে।